আমি যেমন সততার পুরস্কার দেই, তেমনি লোভেরও শাস্তি দেই। এই নাও, আমি তোমাকে জাদু করে তোমার সব কিছু কেড়ে নিলাম। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি বাহিরে এসো, তোমার সাথে যে আমার কথা আছে। কি ব্যাপার, মা তো কোনো কথাই বলছে না। মনে হয় মা কাজে চলে গেছে। তার চেয়ে বরং আমি গিয়ে জুমার সাথে খেলা করে আসি। এরপর টিয়া ঝুমার সাথে খেলা করতে চলে যায়। ঝুমা, তুই ড্রাগন ফল খাচ্ছিস? ড্রাগন ফল খেতে বুঝি অনেক মজা, তাই না রে? ঝুমা, আমারও না ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে। তোর কাছে তো অনেকগুলো ড্রাগন ফল আছে, আমাকে তো খেতে দে না রে ঝুমা। টিয়া, আমি তোকে ড্রাগন ফল খেতে দিতে পারবো না। আমার এই ড্রাগন ফলগুলো অনেক দামি। আমার বাবা শহর থেকে এই ড্রাগনগুলো এনেছে। আমার মা বাবা আমাকে ড্রাগন ফল অনেকগুলো করে খেতে দেয়। আমার মা বলেছে ড্রাগন ফল খেলে নাকি শরীরে অনেক রক্ত হয়, এই জন্যই আমাকে অনেক বেশি বেশি করে ড্রাগন ফল খেতে দেয়। তোর মাকে গিয়ে বল তোকে ড্রাগন ফল কিনে খাওয়াতে। আমার কাছে কেন চাইছিস তুই? হ্যাঁ ঝুমা, তুই এইভাবে কেন বলছিস? আমাকে একটা ড্রাগন ফল দে না রে। আমার যে ড্রাগন ফল খেতে খুব ইচ্ছে করছে। তাছাড়া আমার তো বাবা নেই, তাই আমাকে কেউ ড্রাগন ফল কিনেও দিতে পারে না। আমার বাবা বেঁচে থাকলে আমাকে অনেকগুলো ড্রাগন ফল কিনে দিত। আমার মা বলেছে মায়ের কাছে এখন টাকা নেই, টাকা হলে আমাকে পরে ড্রাগন কিনে দিবে। না রে টিয়া, আমার এখান থেকে তোকে একটু ড্রাগন দিতে পারবো না। তুই আমাকে আর বিরক্ত করিস না তো। আমি এখন বসে বসে মজা করে ড্রাগন খাবো, আর তোর সাথে এখন আমি খেলাও করবো না। তুই এখন বাড়ি চলে যা তো। তখনই সেখানে ঝুমার মা চলে আসে। আরে ঝুমা সোনা, তুই এখনো ড্রাগনগুলো খেয়ে শেষ করিসনি? এই গরিব ফকিন্নির মেয়ে তো তোর খাবারের দিকে নজর দিচ্ছে। আর এই ফকিন্নির মেয়ে, তুই আমার মেয়ের ড্রাগনের দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? মা দেখো না, আমি সেই কখন থেকে টিয়াকে বলছি এখান থেকে চলে যেতে, কিন্তু টিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাছে ড্রাগন চেয়েই যাচ্ছে, এখান থেকে যাচ্ছেই না। আরে ঝুমা সোনা, এদের মতো মেয়েরা আসলে লোভী হয়। আমার মেয়ের কাছ থেকে বুলিয়ে বালিয়ে ড্রাগন খেতে আসছিস, ছোট লোকের বাচ্চা। তুই আর কখনো আমার মেয়ের সাথে খেলতেও আসবি না। এখান থেকে যা বলছি। কাকিমা, তোমরা এইভাবে কেন বলছো গো? তোমাদের তো অনেক টাকা, তাই তোমরা অনেকগুলো ড্রাগন ফল কিনে খেতে পারো, কিন্তু আমার তো বাবা নেই, কে আমাকে ড্রাগন কিনে খাওয়াবে? আমার মা কাজ করে যে টাকা পায় সেটা দিয়ে তো আমাদের সংসারই চলে না। আমার মায়ের কাছে তো এত টাকা নেই, এই জন্য আমাকে ড্রাগন কিনে খাওয়াতেও পারে না। আমি এই জন্য ঝুমার কাছে একটা ড্রাগন চেয়েছি। ঠিক আছে, আমি আর ঝুমার সাথে খেলতে আসবো না, আমি চলে যাচ্ছি। এরপর টিয়া মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাদের এত অভাব অনটন থাকতো না, তাই না মা? মা জানো, আর যখন ঝুমার কাছে খেলতে যাই তখন দেখি ঝুমা বসে বসে ড্রাগন খাচ্ছিল। সেটা দেখে আমারও খুব ড্রাগন খেতে মন চাইছিল। আমি একটু ঝুমার কাছে ড্রাগন খেতে চেয়েছিলাম বলে কাকিমা আমাকে অনেক বকাঝকা করেছে, বলেছে আমি নাকি ফকিন্নির বাচ্চা, আরো অনেক কিছু বলেছে। এইসব শুনে আমার অনেক মন খারাপ হয়েছিল। মা, তুমি আমাকে ড্রাগন ফল কিনে দাও না মা। মারে, ড্রাগন ফলের তো অনেক দাম, আর আমার যে ইনকাম সেটা দিয়ে তো আমি সংসারটাই ঠিক মতো চালাতে পারি না। আর এই মাসের টাকাটা এখনো হাতে পাইনি রে মা। আমি টাকা পেলে তোকে আগে ড্রাগন কিনে খাওয়াবো। তুই আর মন খারাপ করিস না রে মা। তোর মনটা খারাপ থাকলে যে আমার আর কিছুই ভালো লাগে না, ঠিক মতো কাজও করতে পারি না। আর হ্যাঁ, ঝুমার মা যেহেতু তোকে অনেক বকাঝকা করেছে, তাই তুই আর ঝুমার সাথে খেলতে যাস না রে মা। ঠিক আছে মা, আমি আর ঝুমার সাথে খেলতে যাব না, আর ড্রাগন ফল খাওয়ার জন্য বায়না ধরবো না। তোমার কাছে যখন টাকা হবে তখনই কিনে দিও মা। মাটিয়া, আমি একটু পুকুর পাড়ে পানি আনতে যাচ্ছি, তুই বাড়িতেই থাকিস কেমন? আমি যাব আর আসব। এরপর শেফা পানি আনতে চলে যায়। আরে, এখানে তো দেখছি টাকা পড়ে আছে। আশেপাশে তো বুড়িমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। বুড়িমা, ও বুড়িমা, এইদিকে তাকান তো। এখানে কি আপনার টাকা পড়ে আছে? এদিকে তাকান না বুড়িমা। কি হলো বুড়িমা, আপনি কিছু বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নেন।
শেফা, তুমি অনেক ভালো ঔষধ। আমি বিদ্যাবেশে এখানে টাকা রেখে তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি পরীক্ষায় ফাঁস করেছো। বলো, তুমি আমার কাছে কি চাও? আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার যে তেমন কিছু চাওয়ার নেই পরি। আমি যে এক কপাল পোড়া হতভাগী মা। বাপ মরা মেয়েটা আমার কাছে একটা আবদার করলে সেটা আমি পূরণ করতে পারি না। তোমার যদি কিছু দেওয়ার থাকে তাহলে আমাকে কিছু ড্রাগন ফল দাও। আমার মেয়েটা যে ড্রাগন খাওয়ার জন্য অনেক জিদ করেছে, কিন্তু আমি আমার মেয়েটাকে এখন পর্যন্ত একটাও ড্রাগন কিনে খাওয়াতে পারিনি। শেফা, তুমি তো অনেক ভালো। এই নাও, আমি তোমাকে একটা জাদুর ড্রাগন গাছ দিচ্ছি। এই গাছটা তুমি বাড়ির উঠোনে রোপণ করবে, আর দেখবে সেই গাছটাতে অনেক ড্রাগন ধরবে। আর সেই ড্রাগনগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। তাতে করে তোমাদের সংসারটা ভালো মতো চলবে। পরি, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব। তুমি আজ আমার অনেক বড় উপকার করলে। এখন থেকে যে আমার মেয়েটা ড্রাগন খেতে পারবে। এরপর শেফা বাড়ি এসে জাদুর ড্রাগন চারাটি রোপণ করে দেয়। মা, ও মা, তুমি এখানে এটা কিসের চারা রোপণ করলে? আর এই চারাটা তুমি কোথায় থেকে পেলে মা? তারপর শেফা তার মেয়েকে সমস্ত কথা খুলে বলে। মা, তুমি সত্যি বলছো এই গাছে ড্রাগন হবে? তাহলে তো অনেক ভালো হবে। কি মজা, আমি এখন থেকে ড্রাগন খেতে পারবো, তাই না মা? মা দেখো না, আমাদের উঠোনে সেই জাদুর গাছটা কত বড় হয়েছে, আর গাছে কত ড্রাগন ধরেছে। এখন থেকে এই ড্রাগনগুলো আমরা খাবো, তাই না মা? হ্যাঁ রে মা, এইবার মনে হয় আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এইবার আমাদের অভাব অনটনও দূর হয়ে যাবে। এই ড্রাগনগুলো তোর যত ইচ্ছা মন ভরে খাবি, আর আমিও ড্রাগন পেড়ে বাজারে বিক্রি করব। তারপর শেফা ড্রাগনগুলো পেড়ে বাজারে বিক্রি করতে থাকে। আর এইভাবে ড্রাগন বিক্রি করে মা ও মেয়ে সুখে দিন কাটাতে থাকে। তাদের আর কোনো অভাবই থাকে না। হ্যাঁ গো, শুনেছ? এই ফকিন্নি শেফা নাকি পরীর কাছ থেকে একটি জাদুর ড্রাগন ফলের গাছ পেয়েছে। আর সেই গাছে নাকি অনেক ড্রাগন ফলও ধরেছে। আর সেইগুলো বিক্রি করে নাকি শেফা অনেক ধনী হয়ে যাচ্ছে গো। আরে গিন্নি, এটা কি বলছো? এটা যদি সত্যি হয় তাহলে তো শেফা অনেক ধনী হয়ে যাবে। তুমি বরং শেফা যেখান থেকে জাদু ড্রাগন গাছ এনেছে সেখানে যাও। এরপর লুবি বাঘিনী শেফা যে পুকুর থেকে পানি আনতে গিয়েছিল সেখানে যায়। আরে, এখানে তো দেখছি অনেকগুলো টাকার বান্ডেল পড়ে আছে। নিশ্চয়ই এই সবগুলো বুড়িমার নয়। আমি বরং এইগুলোর মধ্যে থেকে একটা বান্ডেল নিজের কাছে লুকিয়ে রাখি। তারপর বুড়িমাকে ডেকে বাকি টাকাগুলো দেখিয়ে দিব। বুড়িমা, ও বুড়িমা, আপনি তো দেখছি এখানে বসে আছেন। আপনার পেছনে তো দেখছি টাকা পড়ে আছে। এই টাকাগুলো তো নিয়ে নেন। বাঘিনী, তুমি অনেক লোভী আর অহংকারী। আমি তো এখানে একটা বান্ডেল রাখিনি। আমি তোমাকে পরীক্ষা করার জন্যই এখানে অনেকগুলো টাকা রেখেছি। আর তুমি একজন জমিদারের বউ হয়ে সাধারণ ড্রাগন ফলের গাছের জন্য লোভ করেছ। আমি যেমন সততার পুরস্কার দেই, তেমনি লোভেরও শাস্তি দেই। এই নাও, আমি তোমাকে জাদু করে তোমার সব কিছু কেড়ে নিলাম। আজ থেকে তোমাদের আর কিছু থাকবে না। তোমরা একদম গরিব হয়ে গেছো। পরি, আমাকে মাফ করে দাও। আমি আর এই ভুল করব না। আমাকে আমার সব কিছু ফিরিয়ে দাও। আমার ভুল হয়েছে পরি। আমি লোভে পড়ে আমি এমন কাজ করেছি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। পরিরাজ্যে সোনার আনারস বাড়িতে চলে যায়। সোনার আনারস বাড়িতে ঢুকেই টিয়া দেখে সেখানে সোনা দানা হিরে আর দামি দামি অনেক কিছুই আছে। সুন্দরপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। আর সেই গ্রামে ছোট্ট টিয়া বাস করত। কিছুদিন আগে তার মা বাবা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে টিয়া তার মামা মামির কাছেই থাকতো। হ্যাঁ রে টিয়া, তুই এতক্ষণ কোথায় ছিলি রে? সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? মামি, আমি কোথায় খেলতে গেলাম গো?
তুমি তো সকালবেলায় আমাকে কতগুলো কাপড় কাচতে দিলে, আর আমি তো সেইগুলোই পরিষ্কার করতে নদীতে গেলাম। কি রে, তুই তো দেখছি আমার মুখে মুখে কথা বলছিস। শোন, আমার সাথে একদম তর্ক করবি না, এই বলে দিলাম, নইলে কিন্তু আমার এই বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিব, বুঝলি? মামি, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার মুখে মুখে কথা বলবো না। কিন্তু মামি, তোমাকে একটা কথা বলবো। আসলে মামি, কাল আমার স্কুলে ফি দিতে হবে। তুমি যদি আমাকে কিছু টাকা দিতে, তবে আমি স্কুলে ফিটা দিতে পারতাম। কি কি বললি তুই? আমি তোকে টাকা দিব? শোন, তোর মামা এতদিন বাড়িতে ছিল বলে তুই লেখাপড়া করতে পেরেছিস, আর এখন তো তোর মামা বাড়িতে নেই, কাজের জন্য বিদেশে গেছে। তাই আমি আর তোর পেছনে টাকা নষ্ট করতে পারবো না। আপদ একটা জুটেছে আমার কপালে। এইসব তুমি কি বলছো মামি? টাকা না দিলে আমি পড়াশোনা করব কি করে? আর এতদিন তো তোমরাই আমাকে লেখাপড়া করার খরচ দিয়ে এসেছো, এখন তাহলে এমন কেন করছো মামি? এই শয়তান মেয়ে, কানের কাছে জ্ঞান জ্ঞান না করে যা তো এখান থেকে, যা গিয়ে কাজ কর। গিয়ে দেখ, অনেকগুলো কাজ পড়ে আছে, বেশি কথা বলে সব সময়। এইভাবে টিয়ার মামি টিয়ার সাথে খারাপ ব্যবহার করত, আর কাজের কোনো ভুল হলেই টিয়াকে ওর মামি অনেক মারধরও করত। মামির এই অত্যাচার সহ্য করেই টিয়া দিন কাটতো। একদিন টিয়ার মামি টিয়াকে অনেক মারধর করে আর বকাঝকাও করে। টিয়া মামির কথায় মন খারাপ করে নদীর কাছে এসে অনেক কান্নাকাটি করে। মা, বাবা, তোমরা আমাকে রেখে কেন চলে গেলে? আমাকেও কেন তোমাদের সাথে করে নিয়ে গেলে না? আমি আর এই নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে চাই না, আমাকেও তোমার সাথে নিয়ে যাও মা বাবা। এরপর টিয়া যখন বাড়ি চলে আসতে থাকে, তখনই নদীর ধারে একটি গাছ দেখতে পায়, আর গাছে মাত্র একটাই ফুল ধরা ছিল। আরে, এই ফুলটা তো দেখছি অনেক সুন্দর, আমি কখনো এমন সুন্দর ফুল দেখিনি। যাই, আমি বরং এই ফুলটা ছিঁড়ে বাড়ি নিয়ে যাই, আর বাড়ি গিয়ে ফুলটা মামিকে দিব। তাহলে মামি আমার উপর অনেক খুশি হয়ে যাবে, আমাকে আর বকাঝকা করবে না। এই কথা বলে টিয়া যখনই ফুলটায় হাত দেয়, তখনই ফুল থেকে একটা পরীকন্যা বেরিয়ে আসে। এ কি অবাক কাণ্ড! কে তুমি? আর দেখে তো তোমাকে পরীর মতো লাগছে। তুমি ফুলের মধ্যে বন্দি হয়েছো কি করে? আসলে আমি পরীরাজ্যের লাল পরীর মেয়ে রূপালী। একদিন পরীরাজ্যে সবাই মিলে পৃথিবীর চারপাশ ঘুরে দেখছিলাম, অনেক মজাও করছিলাম সেই দিনটায়। কিন্তু হঠাৎ করেই এক শয়তান ডাইনি আমাদের উপর আক্রমণ করে, আর সেই আক্রমণ থেকে বাঁচাতে আমার মা লাল পরী এই ফুলের মধ্যে আমাকে বন্দি করে রেখে আমার মা চলে যায় ওই ডাইনির সাথে লড়াই করতে। কিন্তু এখন আমার মা বেঁচে আছে কিনা সেটাও আমি জানি না। ও, এই কথা? তবে তুমি কোনো চিন্তা করো না পরীকন্যা, এখন থেকে তো তুমি সম্পূর্ণ মুক্ত। তাই তুমি আর আমি মিলে তোমার মাকে খুঁজে বের করব। আর তুমি এই জঙ্গলের ভিতর যে একটা কুটির আছে সেখানেই থাকবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসব, আর আমরা দুজন মিলে তোমার মাকে খুঁজে বের করব। তুমি সত্যি অনেক ভালো মেয়ে। তবে কাল কিন্তু তুমি এসো জঙ্গলের কুটিরে। তারপর টিয়া পরীকন্যার সাথে কথা বলা শেষ করে বাড়ি চলে আসে। পরের দিন টিয়া যখন কিছু খাবার নিয়ে আসছিল, তখন তার মামি দেখে ফেলে। খিরে টিয়া, তোর হাতে খাবার কেন? খাবারগুলো তুই কোথায় নিয়ে যাচ্ছিস? নাকি তোকে আমি খাবার কম খেতে দেই বলে তুই এখন খাবার চুরি করে খাওয়া শুরু করেছিস? চুপ করে আছিস কেন, কথা বল। না না, মামিকে পরীকন্যার কথা কিছুতেই বলা যাবে না। না না মামি, খাবার চুরি করতে যাব কেন? আসলে মামি, কাল রাস্তার পাশে এক অনাথ বাচ্চাকে খাবারের জন্য কাঁদতে দেখেছিলাম, তাই ওর জন্য তো খাবার নিয়ে যাচ্ছি। ইস, দরদ দেখছি উতলে পড়েছে। দরদ দেখে বাঁচি না আর। তোকেই তো আমি দয়া করে খেতে দেই, আর তুই কিনা অন্যের উপর দরদ দেখাচ্ছিস। তবে যাই হোক, খাবার যখন নিয়েই ফেলেছিস,
তবে আজ আর কিছুই বললাম না, কিন্তু কান খুলে শোন। আর কোনোদিন যদি দেখেছি তুই খাবার চুরি করে নিয়ে বাইরে যাচ্ছিস, তাহলে কিন্তু তোর হাত পা ভেঙে ফেলে দিব একেবারে। এরপর টিয়া খাবারগুলো নিয়ে পরিকন্যার কাছে চলে যায়, আর পরিকন্যা খাবারগুলো খেয়ে নেয়। আর খাবার খাওয়া শেষ করে পরিকন্যা আর টিয়া দুজন মিলে লালপরীকে খুঁজতে থাকে। আর এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ করেই লালপরীর সাথে তাদের দেখা হয়ে যায়। মা রূপালী, এতদিন তুই কোথায় ছিলি রে মা? কতদিন ধরে আমি তোকে খুঁজছি। আমি গিয়েছিলাম সেই নদীর কাছে, তোকে আমি যেই ফুলের মধ্যে বন্দি করে রেখেছিলাম, সেখানে গিয়েও আমি তোকে পাইনি রে মা। আয় মা, আমার বুকে আয়। মা, আমিও তোমাকে অনেক দিন ধরে খুঁজছি, কোথাও খুঁজে পাইনি তোমাকে। মা, তুমি কি সেই শয়তান ডাইনিকে মারতে পেরেছো? হ্যাঁ রে মা, আমি সেই শয়তান ডাইনিকে মেরে ফেলেছি। আসলে সে আমাদের জাদুদণ্ডগুলো নেয়ার জন্যই আক্রমণ করেছিল। কিন্তু রূপালী, এই মেয়েটা কে রে মা তোর সাথে? ওর সাথে তোর কিভাবে পরিচয় হলো? এরপর পরিকন্যা টিয়ার ব্যাপারে সব কিছু খুলে বলে। সব শুনে মা পরি বলে, তুমি সত্যি অনেক ভালো মেয়ে টিয়া। আসলে রূপালী মা, আমি তোকে ফুলের মধ্যে বন্দি করেছিলাম ঠিকই, কিন্তু মা, আমি তোকে কোনোদিনই মুক্ত করতে পারতাম না। কারণ আমাদের পরিমাতা বলেছিল, যদি কোনোদিন আমরা শক্তি প্রয়োগ করে কাউকে বন্দি করি, তাহলে কোনো নিষ্পাপ অবুঝ মেয়ের ছোঁয়াতেই তা কেটে যাবে। আমরা তা থেকে মুক্ত করতে পারবো না। পরি আন্টি, তাহলে তো ভালোই হলো, তুমি তোমার মেয়েকে খুঁজেই পেলে। এখন তোমরা তোমাদের পরিরাজ্যে চলে যাও, আর আমি আমার বাড়িতে ফিরে যাই। দেরি করে গেলে তো আমার মামি আবার আমাকে ধরে মারবে। না টিয়া, আজ থেকে তুমি আর তোমার মামির কাছে নয়, আজ থেকে তুমি আমাদের সাথে আমাদের সোনার আনারস বাড়িতেই থাকবে। তোমাকে আর তোমার মামির অত্যাচার সহ্য করতে হবে না। আর আজ থেকে তুমিও আমার আরেকটা মেয়ে। তুমি আর রূপালী আজ থেকে আমার দুটো মেয়ে। তোমরা একসাথেই থাকবে, একসাথেই লেখাপড়া শিখবে। তুমি সত্যি বলছো পরি আন্টি? আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে? জানো, আমার না এত কষ্ট আর সহ্য হয় না। এরপর তারা সবাই মিলে পরিরাজ্যে সোনার আনারস বাড়িতে চলে যায়। সোনার আনারস বাড়িতে ঢুকেই টিয়া দেখে সেখানে সোনা দানা হিরে আর দামি দামি অনেক কিছুই আছে, যা দেখে টিয়া অনেক খুশি হয়ে যায়। এরপর থেকে টিয়া পরিদেশে সোনার আনারস বাড়িতেই সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।